আসসালামু আলাইকুম। কোয়ান্টাম পরিবারকে আমি একটু আলাদা করে দেখতে পারি না। এখন অনেক দিন থেকে এত কাছাকাছি চলে এসেছি মনের দিক থেকে। হয়তো প্রতিদিন দেখা হয় না কারোর সবার সাথে, কাজেই ধন্যবাদ দিতে পারি না। বলছি যে আমি খুব আনন্দিত যে আমি এখানে আসতে পেরে। ফজলুল কবির ভাইয়ের কথা যখন শুনছিলাম, আমি মুগ্ধের মতো ওনার কথাগুলো শুনছিলাম। উনি যখন ওনার পরিবারের কথা বলছিলেন, আমি অবাক হয়ে বলছি, উনি আমার পরিবারের কথা কেন বলছেন? কারণ দুটি পরিবার একেবারেই একরকম। আমার বাবাও ছিলেন কোরিটিয়া সাদত কলেজের প্রফেসর। ওনার মা তবু প্রাইমারি স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছেন, আমার মা কোনো দিন প্রাইমারি স্কুলে যাওয়ার সুযোগ পান নাই। আমার মাও জমিদারের ছেলে ছিলেন, আমার বাবা কিন্তু খুবই আপনার বাবা ছিলেন মাদ্রাসার হেডমাস্টার, একজন শিক্ষকের। মাদ্রাসার হেডমাস্টার, তার আর্থিক সচ্ছলতা চিন্তা করতে পারেন, অনেক ব্যবধান। কিন্তু উনি যেমন করে বলছিলেন ওনার মা ওই 8টা টুকরার বাইরের অংশটুক খেতেন। আমি সবসময় জানতাম যে আমার মা মুরগির সেপ্টিপিনটা খেতেন, খুব পছন্দ করেন ওইটা। পরবর্তীতে যখন আমার বুদ্ধি হলো তখন আমি অ্যানালাইজ করলাম যে ওনার মার মতো আমার মার ব্যাখ্যাটা সেম। সবাইকে খাওয়ানোর পর ওই সেপ্টিপিনটা ছাড়া, সেপ্টিপিন পালে বুঝতে পেরেছেন তো, পাখার যে অংশটায় কোনো মাংস থাকে না, শুধু চামড়া আর হাড় থাকে, ওটাকে আমরা সেপ্টিপিন বলি। দেখতে অনেকটা সেপ্টিপিনের মতো। আমিও কেমন করে করে না মাকে দেখে দেখে, যেমন আমি মায়ের ছোটো মেয়ে ছিলাম, সবসময় মায়ের পিছিয়ে পিছিয়ে খুব মা নেওয়াটা ছিলাম। মা ওই সেপ্টিপিন খাই দেখে বলে এখনও কিন্তু আমি খেতে বসলে ওই সেপ্টিপিনটা সবার আগে তুলে নিই। ওটা মানে ভাবছি যে মা যেটা নেয় ওইটাই হয়তো বেস্ট, এটাই ভাবতাম। আমার মা কোনো দিন স্কুলে যাওয়ার সুযোগ পান নাই। আমার নানি, উনি লখনৌর মেয়ে ছিলেন, কেমন কেমন করে আমার নানার সাথে বিয়ে হয়ে বাংলাদেশে এসেছেন। উনি কোন একজন ভদ্রমহিলা লেখাপড়া শেখাতেন, ওনার কাছে আমার মাকে পাঠিয়েছিলেন। আমার ফুফু, ওনার আরও বড় জমিদারের বাড়িতে বিয়ে হয়েছিল। উনি সাথে সাথে নাকি বাড়িতে এসে বলছে, তোমার কত বড় সাহস যে আমাদের এইরকম একটা সম্ভ্রান্ত বংশের মেয়েরকে বাড়ির চৌকাঠ পার করতে দিয়েছ। ছোট্ট একটা মেয়ে আমার মা, আর কোনো দিন কারো কাছে পড়ার সুযোগ পায়নি, কিন্তু নিজের অদম্য উৎসাহ ছিল পড়ালেখার। কেমন ছিল একটা জিনিস বললে বুঝতে পারবে, আমরা ক্লাস 8 পর্যন্ত ইংরেজি, বাংলা, অঙ্ক, সায়েন্স সব আমার মার কাছে পড়েছি। মাকে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছি যে আপনি অন্য সাবজেক্ট না হয় বলুন, অঙ্ক কোত্থেকে শিখলেন? কারণ তোদেরকে পড়ানোর আগে আমার বড় বোনের কথা বলতো, ওকে পড়ানোর সব উদাহরণ পড়তাম, উদাহরণ পড়ে পড়ে নিজে আগে অঙ্কটা শিখতাম, তারপর ওকে পড়াতাম। তো ওকে অঙ্ক শিখাতে শিখাতে পরের জনকে আরেকটু সহজ হয়ে গেছে। আমি যখন আসছি তখন আমার মার কাছে অঙ্ক খুব সহজ হয়ে গিয়েছে। আমার আব্বা যদিও কলেজের প্রফেসর ছিলেন, কখনো এই ব্যাপারে কিন্তু আমার মাকে সাহায্য করেন নাই, কিন্তু অন্য ব্যাপারে উনি অনেক উদার ছিলেন। সরি, আমি ভাই আপনার কথা শুনে বাবা মার কথা এমনভাবে বলছেন, আমার বাবা মার কথা মনে পড়ে গেলো, সেই জন্য বলার কথা। এখন আমার আসলে ভাইয়ের কথাগুলাই বলার কথা, কারণ উনি অন্যের জন্য করি। ভাইয়ের, ফজল কবির ভাই বা আমাদের যে সময় রিয়েলাইজেশন হয়েছে, আমাদের কিন্তু অনেক পরে, অনেক দেরিতে মানুষের জন্য কিছু করার রিয়েলাইজেশন হয়েছে। কিন্তু তোমরা কোয়ান্টামের সংস্পর্শে যারা এসেছো, তাছাড়াও আজকালকার ইন্টারনেট বলো, তার সুযোগ সুবিধা অসুবিধা দুটাই আছে, ফেসবুক বলো, এইসব কারণে কিন্তু তোমাদের ভিতর এই অনুপ্রেরণাটা আসার সুযোগ অনেক আগে থেকে হচ্ছে। আমরা যেটা করতে পারি নাই, তোমরা চেষ্টা করলে কিন্তু তার চেয়ে অনেক বেশি, অনেক কিছু করতে পারবে। সকালে উনি বলছিলেন যে মানুষকে অন্যের জন্য করা, আমি জিনিসটাকে একটু, ওনার সাথে আমার পরিবারের খুব মিল, কিন্তু এই অন্যের জন্য করা কথাটার ভিতর আমার হয়তো চিন্তাটা একটু ব্যতিক্রম। আমার মনে হয় যে আমরা ছেলে মেয়েদের জন্য করি, আত্মীয় স্বজনের জন্য করি, চাকরির খাতিরে করি, সবই অন্যের জন্য করি। উনি এখন যেটা করছেন ওইটাই উনি নিজের জন্য করছেন। এটাই কিন্তু, এটার সুফলটাই ওনার সাথে যাবেন। বেতন নিয়েছি, বেতনের পরিবর্তে যে চাকরিটা করেছি তাতে ভালোই করি, ভালোই তো আমাকে করার জন্য সরকার রিক্রুট করেছে, সেটা কিন্তু আমার দায়িত্ব।
ছেলে মেয়েদেরকে লেখাপড়া করেছি, সেটাও কিন্তু আল্লাহর কাছ থেকে প্রদত্ত দায়িত্ব পালন করেছি। জাকাত দেই, ট্যাক্স দিই, সমস্ত কিছু নিজেদের দায়িত্ব পালন করেছি এবং সেগুলো অন্যের জন্য করেছি। সেটা আমার তেমন কাজে আসবে কিনা জানি না। সৎ পথে চললে, সৎভাবে যদি করি, কোনো অন্যায় না করি, তার সুফল পৃথিবীতে না পাই, অন্য আখেরাতে পাবো। কিন্তু আমি এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আখেরাত পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয় না। হয়তো তাৎক্ষণিকভাবে পাই না, একটা ভালো কাজ করলাম, কিন্তু এটার সুফল কিন্তু আমরা পাই। এক সময় গিয়ে রিয়েলাইজেশন আসবে, পাই। অনেক সময় মানুষে ধরেন আপনার উপর অত্যাচার করে, আপনাকে ধরেন, আমাদের সরকারি চাকরির কথাই বলি, যে চাকরিতে অনেক সময় পুশ করে ঘুষ দিয়ে ট্রান্সফার করে দেয়, আপনাকে একটা ভালো জায়গা থেকে খারাপ জায়গায় ট্রান্সফার করে দিল। তখন মনে হয় কি যে এত বড় সর্বনাশটা আমার করলো, এত বড় ক্ষতি আমার করলো, কিন্তু ওই শত্রুটাই হয়তো আপনার ভালোর জন্য একটা কাজ করেছে, সে বুঝে করে নাই, না বুঝে করেছে। আমি নিজের জীবন থেকে বলি, আমি তখন আইপিজিএমআর ছিল, পিজি হসপিটাল, সেইখান থেকে আমাকে আমার এক বন্ধুই যাই হোক ময়মনসিংহ ট্রান্সফার করে দিল। অসম্ভব মন খারাপ ছিল আমার, মানে খুব কষ্ট হতো, কারণ আমার 4টা বাচ্চা, ময়মনসিংহে গিয়ে কাজ করা আমার জন্য খুব কঠিন ছিল। আমি ভোর 6টায় এখান থেকে থাকাটা আমার পক্ষে একরকম অসম্ভব ছিল। আমি সকাল 6টায় রওনা হতাম, ওখানে গিয়ে যখন আমি পৌঁছতাম, কোনো প্রফেসর কেউ আসতো না, সবার আগে গিয়ে আমি পৌঁছাতাম, কারণ সকালে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। এবং অফিস আওয়ার শেষে আমি আবার, যেহেতু আমি রাত্রে থাকবো না, আমি স্টুডেন্টদের একটা ক্লাস নিতাম, তারপর ফিরতাম। তখন আমার খুব মনে হচ্ছে যে আমার এত বড় ক্ষতিটা করলো। একদিন ময়মনসিংহ মেডিকেল কলেজে একটা একাডেমিক সেশন হচ্ছে, সেইখানে একজন প্রিন্সিপাল বলছিলেন যে আমরা অনেক দিন পর একজন শিক্ষক পেয়েছি, যে শিক্ষকের পড়ালেখা শোনার জন্য আমি কিন্তু নিজেকে সবসময় একটা অপরাধ বোধ কাজ করতো যে আমি রাত্রে থাকছি না, আমার তো জব হলো রাত্রেও থাকা, সেটার জন্য সবসময় নিজের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করতো। প্রিন্সিপাল বলছিলেন কিন্তু ওনার ক্লাস এমন যে আমাদের স্টুডেন্টদেরকে ক্লাসে আনার জন্য অনেক সময় টাকা দিতে হয়, কিন্তু ওনার ক্লাসের পিছনে সব ডাক্তাররাও বসে থাকে। আমি প্রথমে রিয়েলাইজ করতে পারি নাই যে ওটা কার কথা বলছে, অনেক পরে বুঝতে পারলাম যে আমার কথা বলছে। ওই আমার শিক্ষক হিসাবে আমার এতগুলা বছরের অত কষ্টের সময়টার ওইটা আমার সবচেয়ে বড় একটা আনন্দের মুহূর্ত। তার মানে কি, ইট ওয়াজ এ ব্লেসিং ফর মি। আমি তো যাওয়ার সময় কিন্তু রিয়েলাইজ করিনি। এরকম অনেক কিছুই আমরা করি না। আরেকটা জিনিস যেটা ভাই বললো যে আমরা কেন অন্যের জন্য করব বা নিজের জন্যই মনে করেন যে করছি, সকাল থেকে শুরু করে এই পর্যন্ত চিন্তা করেন, সকালে উঠে আমরা নাস্তা খেয়েছি, ঠিক না? এই নাস্তাটা আমরা খাওয়ার পিছনে কতজন লোকের অবদান আছে চিন্তা করেছেন? কেউ ভাত খাই বা রুটি খাই, কেউ এটা ফলিয়েছে, কেউ ধানটা মারিয়েছে, কেউ বাজারে এনেছে, বিক্রি করেছে, সেইখান থেকে একজন কেউ গিয়ে কিনে এনেছে, কেউ আমাদের জন্য রান্না করেছে, বা আমরা মহিলারা রান্না করলো, মা রান্না করলেও তো কেউ একজন রান্না করেছে, টেবিলে দিয়েছে, তারপর আমরা খেয়েছি। কতগুলো লোকের কাছে আমরা কৃতজ্ঞ। কিছু করা মানে ওদের কৃতজ্ঞতা পরিশোধ করার একটু প্রয়াস, চেষ্টা করা। প্রতিদিনের এত কৃতজ্ঞতা জন্ম থেকে এ পর্যন্ত কি শোধ করা সম্ভব? এ শোধ করা কোনো দিনই সম্ভব না। এটা একটু সামান্য প্রচেষ্টা আমাদের করা। তবে আমরা যেটা ভাইয়ের মতো যদি স্পেশাল কিছু করি, সেটা কিন্তু সম্পূর্ণই নিজের জন্য করা। এই জিনিসটা উপলব্ধি আমাদের করতে হবে। আল্লাহ যেমন, আমরা যারা মুসলিম এবং খ্রিস্টানদের ধর্মে আছি, আমি জানি যে আমরা যা উপার্জন করি তার একটা অংশ মানুষের জন্য ব্যয় করতে হয়। সেটাও কিন্তু তার মানে কি, একটা প্রিভিলেজ আমরা যখন পাই তখন আমাদের কাঁধে একটা দায়িত্ব আসে। আমরা এইখানে যতজন লোক আছে এই দেশের কিন্তু প্রিভিলেজ সোসাইটি, তাই না? আমাদের মতো প্রিভিলেজ কত শতাংশ লোক এই দেশের আছে যারা লেখাপড়া শেখার সুযোগ পেয়েছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছে। তো এই যে আমরা যে প্রিভিলেজটা আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ তার সাথে সাথে কিন্তু কিছু গুরুর দায়িত্ব আমাদের ঘাড়ে দিয়ে দিয়েছে। আমরা কেউ রিয়েলাইজ করি, কেউ করি না, কেউ অল্প বয়সে করি, কেউ দেরিতে করি। যারা অল্প বয়সে করতে পারে তারা জীবনে অনেক মানুষের জন্য করতে পারে এবং সাথে সাথে নিজের জন্য।
তোমরা সবাই আমাদের চাইতে বয়সে অনেক ছোট। তোমাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ, যার যেটা ভালো তার থেকে অংশগ্রহণ করে তুমি আরও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করো। তাতে নিজেরও উপকার হবে, এই তুমি যত বড় হবে তাতে করে অনেক বেশি মানুষ তোমার 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 কারণে উপকৃত হবে। আমি যখন ডাক্তারি পড়ি, আমার বাবা আমি কিছুতেই চাই না এই ডাক্তারি পড়তে। মাকে যেমন ভালোবাসতাম, বাবার শিক্ষকতাকে একটা আদর্শ মনে করতাম। খুব শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল, বিশেষ করে অঙ্কের শিক্ষক হওয়ার। অঙ্কটা আমার খুব প্রিয় ছিল। কিন্তু আমার আব্বা, তো আমাদের সময় আমরা যে না বলবো যে বাবার যে সিদ্ধান্ত আমাদের সম্বন্ধে বাবাই নিতেন। আব্বা বলছেন ডাক্তারি ভর্তি হতে, আমাকে ডাক্তারি ভর্তি হতেই হবে। আমি সেদিন কাঁদতে কাঁদতে হিক্কাপ তুলে ফেলছি, এত কাঁদছি, কিন্তু ভর্তি হয়েছি। প্রথম 2 বছর যখন লাশ কেটেছি ভালো লাগে নাই, 3rd ইয়ারে এসে যখন রুগীদের সান্নিধ্যে আসলাম ভালো লেগেছে। বাবা মার সিদ্ধান্ত সবসময় খারাপ হয় না। পরবর্তীতে আমি আমার কাজকে ভালোবেসেছি বলেই মনে হয় কাজটা করতে আমার এত কঠিন মনে হয়নি। তোমাদের কাছেও একটা অনুরোধ, যে কাজটাই করো ওর মধ্যে আনন্দ পাওয়ার চেষ্টা করবে। একবার যখন কাজের আনন্দ ঢুকে যাবে তখন কিন্তু কাজের বোঝাটা আর ভারী মনে হবে না, ওটা অনেক হালকা হয়ে যাবে। তখন দেখবে যে ওই কাজ থেকেই তুমি নিজেই আরও কাজ খুঁজে বের করছো, এবং যত বেশি কাজ করবে তুমি তত বেশি নিজেও লাভবান হবে, এবং তুমি যত বেশি লাভবান হবে। আমাদের দেশে যত বড় বড় লোক আছে তাদের দেখে আমরা হিংসা করি, তাদের সম্বন্ধে কুৎসা করি যে তারা চুরি করে বড় হয়েছে। যেই করেই বড় হোক, যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, চিন্তা করো তার একটা ইন্ডাস্ট্রিতে কতজন লোক কাজ করছেন, কতটা পরিবার ওই ইন্ডাস্ট্রির উপর নির্ভর করছে। এবং সেটাই সে কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বহু মানুষের উপকার করছেন। এবং অনিচ্ছাকে আমরা কেন বলবো, তার ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো ইচ্ছাটা বেশি থাকে। তো সব শয়তান যেমন অনেক শক্তিশালী, আমাদের খারাপ স্বভাবগুলা অনেক বেশি প্রকট আকারে দেখা দেয়। সেটার জন্যই ভালো জিনিসগুলো চাপা পড়ে যায়, চোখে আসে না। কিন্তু পৃথিবীতে আমি এখনও মনে করি আমরা দুর্নীতিবাজ। তারপরেও যদি আমরা টোটাল হিসাব করি, দুর্নীতিহীন মানুষের সংখ্যা বেশি দুর্নীতিবাজের চাইতে। এবং যে দুর্নীতিবাজ তাকে বকা না দিয়ে তার ভালো জিনিসটার প্রশংসা করলে সাথে সাথে এই জিনিসটা কিন্তু কোয়ান্টামের লোকরা করে। আমি জানি যে কাউন্সিলিং বা মানুষকে মোটিভেট করার ক্ষমতা তোমাদের অনেক বেশি। যার যে জিনিসটা তোমার খারাপ লাগে তার ভালো জিনিসটা নিয়ে তাকেই প্রশংসা করো, দেখবে সে আস্তে আস্তে তার খারাপ কাজ থেকে দূরে চলে আসবে, খারাপ কাজটা ছেড়ে দিবে। দেখবে যে তার ওই ভালো জিনিসটা মানুষ এত প্রশংসা করছে, তখন খারাপ কাজটা করবে না। আর তুমি এটা খারাপ করছো, করো না, এটা বললে শুনবে না সহজে। কাজে আমাদের বিভিন্ন রকম ট্যাকটিক্স নিতে হয়। আমরা অবশ্য মহিলারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অভিনয় করে জীবন কাটাই, কাজে এগুলো আমরা বুঝি বেশি। সকাল থেকে উঠে অভিনয় করে কাজের লোকের সাথে, ছেলে মেয়ের সাথে, স্বামীর সাথে, সবার সাথে অভিনয় করে করে কাটাতে হয়। ভালো না লাগলেও বলতে হয় না ভালো, বিভিন্ন রকম কায়দা করে। কাজে এই ধরনের বুদ্ধিগুলো মেয়েদের মাথায় আছে। তোমাদের মেয়ে কলিগদের কাছে পরামর্শ নিলে উপকৃত হবে। হ্যাঁ, আর আমি যেমন আমার আব্বা আমাকে বলেছিলেন যে ডাক্তারি তুমি এমন একটা পেশা যেটাই তুমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তুমি যদি মনে করো যে তুমি অনেক বড় ডাক্তার হবে, অনেক টাকা ইনকাম করবে, তুমি যত বড় ডাক্তার হবে তত ডাক্তার হতে গেলেই তুমি বেশি লেখাপড়া করবে, বেশি প্র্যাকটিস করবে নিজেকে ডেভেলপ করার জন্য। তাতে হবে কি, তোমার জ্ঞান গরিমা বাড়বে, আরও বেশি মানুষ, আরও বেশি কোয়ালিটি কেয়ার মানুষকে দিতে পারবে। সেটা কিন্তু শুধু ডাক্তারি না, আমাদের প্রতিটি কাজে যে কাজটাই করি, আমরা যদি মনে করি যে না আমি আরও বেশি ভালো করব, আমি আরও বেশি ভালো করতে গেলে আমার আরও বেশি চর্চা করতে হবে, সেটা পড়ালেখা হোক বা যে কাজ করি সেই কাজের চর্চা করতে হোক, এবং আমার কাজের কোয়ালিটি বাড়বে। তো আমার কাজের কোয়ালিটি বাড়লে কি হবে, যে তুমি কি কাজ করো বাবা? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করো, কোন সাবজেক্টে?
হ্যাঁ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডি। ও যদি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিটা অনেক ভালো করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাহলে সে ঢাকা ইউনিভার্সিটির লেকচারার হবে, তাই না? এবং ও যত বেশি ভালো করবে, তাতে ওর অনেক চিন্তা করতে হবে ভালো করতে গেলে মেয়েদের উমেন্স এবং জেন্ডারের কী উপকার হয়, তাতে কী হবে, তোমরা উপকৃত হবে, হবে না? কাজেই যেখানে আছে সে যদি তার কাজটা ভালো করে, সে নিজেও উপকৃত হবে, সাথে সাথে অন্যরাও উপকৃত হবে। এবং এইভাবেই কিন্তু আমাদের দেশের তো একটা বিশাল বড় সম্পদ, আমাদের ছেলে মেয়েদের খুব মেধাবী। আমি অনেক বিভিন্ন দেশের অনেক বেশি মেধাবী। এই মেধাটাকে যারা ভালো পথে এসেছে তারা চেষ্টা করবে অন্যদের মেধাটাকেও ভালো কাজে যেন আমরা খাটাতে পারি। যত বেশি ভালো কাজে খাটাবো, না হলে বাংলাদেশ এত তাড়াতাড়ি এত উন্নতি করতে পারতো না। সরকারের প্রচেষ্টা, সরকারের সাপোর্ট আছে, কিন্তু আমাদের যত উন্নতি বলো, প্রত্যেকটা অ্যানালাইসিস করো, পাবলিক কন্ট্রিবিউশন এবং প্রাইভেট কোনটা বেশি। আমি জানি ম্যাটার্নাল হেলথ, চাইল্ড হেলথে আমরা অনেক এমডিজি চাইল্ড হেলথে অর্জন করেছি, ম্যাটার্নাল হেলথে প্রায় অর্জন করেছি। সেটার কারণ হলো বেশি কিন্তু কন্ট্রিবিউশন পাবলিক সেক্টরের, প্রাইভেট সেক্টরের। কাজেই আমরা যদি যত বেশি উন্নতি করব, যেখানেই হোক, পাবলিকে কাজ করি প্রাইভেটে কাজ করি, দেশের উন্নতি হবে। তাতে দেশ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, সাথে সাথে আমরাও উপকৃত হব। অনেক সময় আমরা, ভাই যেটা বলছেন, আমি পরিবারের জন্য করি, ছেলে মেয়ের জন্য করি, আত্মীয় স্বজনের জন্য করি। আমার ডাক্তাররা মাঝে মাঝে ছেলে মেয়েদের পরীক্ষা থাকলে, স্কুল থাকলে বাচ্চাকে স্কুলে দিয়ে দেরি করে আসতো। তখন আমি বলছি শুনো, তোমরা যে এই করছো, বাচ্চার পরীক্ষা আছে, টাইম মতো আসতো না, অথবা আগে চলে গেল। এটা সবাই করে, কিন্তু বিশেষ করে মেয়েরা। আমি বলছি, তোমার বাচ্চাকে তুমি যতই পড়াও, সে কোথায় গিয়ে পৌঁছাবে? আমি উপরে বসে বসে একজন হাসছেন, যেই মহিলা কাজ ফাঁকি দিয়ে তার বাচ্চাকে পড়াচ্ছে। আচ্ছা, কারণ ওই মার হাতে কিন্তু আমাদের ভবিষ্যৎ নাই, আমাদের ভবিষ্যৎ আরেকজন কন্ট্রোল করছে। একটা জিনিস আমি বারবারই বলি, যে আমরা যত ভালো কাজ করি তার ফল নিজেরা পাই, এবং তার সুফল কিন্তু আমাদের সন্তানরা পায় না? সেটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সবভাবে পায়। একটা ডাইরেক্টলি পায় মানে আমরা যদি ভালো করি, আমরা বেশি উপার্জন করি, ওদের সচ্ছলতা বাড়ে। ইনডাইরেক্টলি খায় আমরা যদি সৎ কাজ করি, উপরওয়ালা সেটা অবজার্ভ করেন আর জানে যে আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি কে, সেটা হলো আমাদের সন্তানেরা। মার পরে সন্তানেরা, কাজেই তাদের ভালো করে। কিন্তু সাথে সাথে কিন্তু আমরা যদি কোনো খারাপ কাজ করি, তার কুফলের অংশীদারও কিন্তু আমাদের সন্তানরা হবে। একটা হলো ওরা দেখবে আমাদেরকে, ওরা ওটা শিখবে, তাছাড়াও উপরওয়ালার কাছ থেকেও তার কুফলের ফলটা পাবে। কাজে আমরা সবাই যখন পথ চলবো, আমরা যদি নিজেদের ভালো চাই, তাইলেই কিন্তু আমাদের ভালো পথে চলতে হবে, ভালো কাজ করতে হবে। এখন ভালো কাজ করার জন্য ভাই যেমন বললো যে ওনার একটা স্টুডেন্ট ছবি তুলেছে, আমি আমার একটা ভাইয়ের কথাই বলি, ও ডাক্তার। আমার বড় ভাইটা বলে কি, একদিন আমি রিক্সায় করে যাচ্ছি, হঠাৎ করে দেখি একটা সুটকুট পরা একটা লোক ঠেলা গাড়ি ঠেলছে। তো ও বলছে যে কি, আমি একটু রিক্সাটা দাঁড়ালাম, পরিচিত লাগছে। পরে দেখি এটা আমার ভাই। পরে দেখলাম যে ওর গাড়িটা ও অনেক দূরে পার্ক করে রাখছে। একটা ঠেলা গাড়িওয়ালা ওই রেল লাইনের উপর দিয়ে একটু উঁচু থাকে না, ও ঠেলতে ওর কষ্ট হচ্ছে। তো কী করে গাড়িটা পার্ক করে এসে ওইটা ঠেলে ওইটুকু পার্ক করে, আমি ওখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। তারপর দেখলাম যে ও আবার ওই ঠেলা গাড়িটা পার্ক করে দিয়ে এসে ওর গাড়ি নিয়ে চলে গেল। একটা অন্ধ লোক রাস্তা পার হচ্ছে, না দেখলে আমি হাত ধরে রাস্তাটা পার করে দিলাম। সেটাও কিন্তু ও একটা বিশাল মানুষের উপকার। ভাই যেটা বলছেন, ঘটা করে উপকারের জন্য সরঞ্জাম লাগে না। মানুষের পাশে দাঁড়াতে গেলে প্রতি মুহূর্তে চলার পথে প্রতি মুহূর্তে সুযোগ আমাদের আছে। আমাদের চোখ খোলা থাকতে হবে, হৃদয় প্রসারিত হতে হবে, তাহলে কিন্তু আমরা দেখব আমরা তাদেরকে করতে পারবো। এবং এই করার ভিতর যে আনন্দ একসময় পাবে, সেই আনন্দ কিন্তু অন্য কোনো আনন্দের সাথে তুলনা হয় না। যেই মহিলা ভাই বাড়ি থেকে এনে ওনার
ওনার জায়গা, ওনার কি বৃদ্ধাশ্রমে জায়গা দিয়েছেন, তার কিছুদিন পর দেখবে তার চেহারা অন্যরকম হয়ে গিয়েছে। ওনাকে যখন উনি কিছুদিন পরে দেখবেন, ওনারও হয়তো চিনতে কষ্ট হবে, কিন্তু যখন চিনবেন এই তফাৎটা দেখে ওনার অন্তরটা ভরে যাবে। এই আনন্দের সাথে তুলনা করার অন্য কোনো ইয়ে নেই। আমি কি জন্য বুঝতে পারি যে আমার ফিস্টুলা রুগীগুলো যখন আমার হাসপাতালে আসে, জড়োসড়ো হয়ে কুঁকড়ে থাকে একটা পুটলা হাতে নিয়ে, মানে ওরা মনে করে কি সারা জীবন যেমন ওরা নিগৃহীত হয়েছে আমাদের এখানেও আমরাও ওদেরকে অবহেলা করব, কারণ ওইভাবেই তারা জীবনে বড় হয়েছে ছোটোকাল থেকেই অবজ্ঞার অবহেলার সাথে। তারপর যখন এইখান থেকে ভালো হয়ে যায়, ওদের ওই কথা, তখন একটা জিনিস জিজ্ঞেস করলে 3 বার একটা কথা জিজ্ঞেস করতে হয়, বলতে পারে না। ও কত স্মার্ট হয়ে সুন্দর হয়ে মুখে হাসি নিয়ে ফিরে যায়। সে যে কী আনন্দ, এই আনন্দের সাথে কোনো আনন্দের তুলনা হয় না। যে আমরা যদি নিজেদের আনন্দটা পেতে চাই, আনন্দটা ধরে রাখতে চাই, তাহলে একটা হলো আমি বলছি পথ চলার পথে প্রতি মুহূর্তে আমরা মানুষকে সাহায্য করতে পারি। আরেকটা জিনিস অনেক বড় কাজ, কখনো একা করা যায় না, কারণ এই কোয়ান্টাম যে তোমাদের ভিতর একটা বন্ডিং সৃষ্টি করেছে, তোমাদের এই বন্ডিংটা আরও মজবুত করে তোমরা মানুষের জন্য অনেক বেশি বড় কাজ করতে পারবে। এবং তোমাদের সাহায্য কিন্তু আমি প্রতি মুহূর্তেই পাই, কারণ কোয়ান্টামের ব্লাড ছাড়া আমি আমার হাসপাতাল চালাতে পারতাম না। আমি জানি না আমি কোন ভাষায় কিভাবে এই কোয়ান্টামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, সেই ভাষা আমার নেই। তোমাদের এতগুলো কচি মন কচি প্রাণ, যাদেরকে দুর্নীতি এখনও ভালোভাবে গ্রাস করতে পারে নাই, তাদেরকে দিয়ে অনেক ভালো কাজ করা সম্ভব। তোমাদের সবার জন্য আমার অফুরন্ত দোয়া থাকবে। ভালোবাসা কিভাবে প্রকাশ করব জানি না, তবে ভালোবাসি তোমাদেরকে। ভাইকে এইখানে, ফজল কবির ভাইকে এখানে আসার জন্য আমার অন্তর থেকে এবং কোয়ান্টাম পরিবারের সব সদস্যদের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার অভিজ্ঞতার কথা শুনে এবং আপনার কর্ম দেখে আমি আশা করি আমাদের নবীনরা অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যতে আমাদের মায়েদের যারা অবহেলিত অনাদৃত, তাদের আর ওই ধরনের মানুষ এই বাংলাদেশে থাকবে না, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।